দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের অনুরোধে আজ আমরা আলোচনা করব বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পটি নিয়ে। আজকের এই ভিডিওটা বা এই ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে করো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি এই গল্পটা তোমার কাছে জলের থেকেও সহজ এবং সরল হয়ে যাবে। শুরুতেই বলি, এই গল্পের মধ্যে বেশ কয়েকটা জায়গাতে তোমাদের অসঙ্গতি নজরে আসতে পারে। একবার বলা বসেদের পুকুর, একবার বলা ঘোষেদের পুকুর, কোনটা সঠিক? মনে হতে পারে মানুষটাকে কি সত্যিই ভূতে ধরেছিল, মনে হতে পারে একটা মানুষ বিয়ে করেছে 2 বছর, এর মধ্যে তার 4টে ছেলেপুলে হলো কি করে? একজন সায়েন্সে অনার্স নিয়ে পড়েছে, সে স্কুলে ভূগোল পড়ায় কেন? সব প্রশ্নের উত্তর পাবে আজকের এই ক্লাসে। মূল আলোচনা শুরুর আগে বলি, তোমাদের জন্য অর্থাৎ চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ 4th সেমিস্টারের বই আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হচ্ছে, বলা ভালো নভেম্বরের 1-2 তারিখের মধ্যেই প্রকাশিত হচ্ছে। বই প্রকাশের এক্স্যাক্ট তারিখ বই আমি হাতে পেয়ে যাওয়ার পর সেই দিনই ভিডিও করে তোমাদের জানিয়ে দেব যে আমাদের বই কবে প্রকাশিত হচ্ছে। এখন আর একটুও কথা নয়, চলো সরাসরি চলে যাই মূল আলোচনাতে। তবে তার আগে এই গল্পের উৎস সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি। গল্পটি প্রথম 1943 খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকাতে প্রকাশ পেয়েছিল। এরপর এর ঠিক 2 বছর পরে 1945 সালে কমলা পাবলিশিং বলে একটা কোম্পানি থেকে হলুদ পোড়া নামে একটা গল্প সংকলন প্রকাশিত হয়। সেখানে 1 নম্বরে অর্থাৎ প্রথম গল্পটাই ছিল হলুদ পোড়া। তারপর আরও কয়েক বছর পরে 1950 সালে বেঙ্গল পাবলিশার্সের থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বলে একটি বই প্রকাশিত হয়, গল্প সংকলন আর কি। সেখানেও হলুদ পোড়া গল্পটি ছিল। তাহলে এখন আমরা পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প হলুদ পোড়া। তবে একা একা গল্পটা পড়তে গেলে একটু ভয় কিন্তু লাগতে পারে। চলো পড়ে নিই আজকের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ পোড়া। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। গ্রামে 2টো খুন হয়েছে কার্তিক মাসের মাঝামাঝি সময়। প্রথম খুনটা যেদিন হয়েছে তার 3 দিনের মাথায় দ্বিতীয় খুনটাও হয়েছে। একজন মাঝ বয়সী জোয়ান মদ্যপুরুষ, অর্থাৎ একজন শক্ত সামর্থ্য জোয়ান মদ্যপুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মানে ভীতু মেয়ে, 2জন খুন হলো। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে, মজা পুকুর মানে কাদা বা নোংরায় ভরে আসা পচা পুকুর, পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আব্রু নেই। এখানে আব্রু বলতে বন জঙ্গলে জায়গাটা ঘেরা নেই, জায়গাটাতে কোনো বন জঙ্গলের আবরণ নেই। কাছাকাছি কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। বলাই চক্রবর্তীকে মাঝবয়সী জোয়ান মদ্যপুরুষ, তাকে মরে পড়ে থাকতে দেখা গেল ঘোষেদের বুঝে আসা মজা পুকুর ঘাটে। পুকুরের কাছে যে একটা মৃত শাল গাছ বা গজারি গাছ ছিল তার নিচে। মাথাটা 8 চির হয়ে ফেটে গেছে, মানে 8টা খণ্ড হয়ে ফেটে গেছে এমন নয়, মানে মাথাটা এমনভাবে থেতলে গেছে বা ফেটে গেছে, তাকে এমনভাবে মাথায় বাড়ি মেরে খুন করা হয়েছে যে মাথাটা মনে হচ্ছে 8 চিরে 8 টুকরো হয়ে গেছে। খুব সম্ভবত অনেকগুলি লাঠির আঘাত। তাকে দেখে এটা মনে হচ্ছে তার মাথাতে দুমদাম করে অনেকগুলি লাঠির আঘাত করা হয়েছে। চারিদিকে হইচই পড়ে গেল, লোকে বিস্মিত হলো না। এই মৃত্যুর সংবাদ শুনে লোকে খুব একটা বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোকেরা প্রত্যাশা করেছিল। এখানে বলাই চক্রবর্তীর সম্পর্কে সেই অর্থে গল্পে কিছু বলা নেই,
তবে এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে এই ব্যক্তি মোটেই সুবিধের ছিলেন না, খারাপ লোক ছিলেন। তাই তার মৃত্যুতে গ্রামের লোকেরা খুব একটা বিস্মিত হয়নি, বরং আশেপাশের গ্রামের লোকেরা তার এই রকম অপমৃত্যু কামনা করেছিল। তারা জানতো যে এই লোক এত খারাপ, এরম অপঘাতেই তার মৃত্যু হবে বা কেউ তাকে খুন করতে পারে। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। একদিকে বলাই চক্রবর্তীর খুনে হইচই প্রচণ্ড হলো, কিন্তু লোকে বিস্মিত হয়নি। অন্যদিকে শুভ্রার খুনে, ওই যে 16-17 বছরের ভীরু মেয়েটার খুন হওয়াতে গ্রামের লোকের মধ্যে অতটা হইচই হলো না, কিন্তু প্রত্যেকে বিস্মিত হলো, প্রত্যেকে কৌতূহলী হলো। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গায়ের লোকের চোখের সামনে 8-10টি মেয়ের মতো বড় হয়েছে, বিয়ের পরে শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োনোর জন্য। মানে এই মেয়েটা ওরম খারাপ কেউ নয়, এর কোনো শত্রু আছে বলে কেউ জানতও না। মেয়েটা গ্রামে সবার চোখের সামনে বড় হয়েছে, গৃহস্থ বাড়ির মেয়ে, বিয়ে হয়েছে, এমনকি সম্প্রতি সে প্রেগনেন্ট, সন্তান সম্ভবা, ছেলে বিয়োবার জন্য, ছেলে মানে সন্তান জন্ম দেওয়ার জন্য সে বাপের বাড়িতে এসেছে। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। এই যে শুভ্রা নামের সহজ সরল মেয়েটা মারা গেল, এর জীবনে খাপছাড়া বেমানান কোনো ঘটনা লুকিয়ে আছে, এটা তার পাশের বাড়ির মেয়েরাও কোনোদিনও টের পায়নি। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিনও কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল, এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। অর্থাৎ তার প্রতিবেশী অন্যান্য মেয়েরা পর্যন্ত কোনোদিনও ভাবতে পারেনি যে এই শুভ্রা মেয়েটা যে আর কি খুন হলো, এর জীবনে খাপছাড়া বেমানান কিছু আছে, আর এই ঘটনার জন্য সে খুন হবে এই রকম কোনো কারণ তারা কখনো ভাবতেই পারেনি। গায়ের সব শেষের সাজবাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। অর্থাৎ এই গ্রামে সবে সবে সন্ধ্যের আলো জ্বলেছে, সন্ধ্যের বাতি জ্বলেছে, এমন সময় সন্ধেবেলাতে কেউ বা কারা, মানে একজন বা একাধিকজন কেন শুভ্রার মতো একটা মেয়েকে গলা টিপে হত্যা করবে, এইটা গ্রামের লোকেরা বুঝতে পারল না, তারা অপ্রস্তুত হয়ে থাকলো। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গায়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? মানে গ্রামের মানুষের মনে সন্দেহ দানা বাঁধল যে গ্রামে তো মেয়েটা সহজ সরল সব ঠিক ছিল, কিন্তু 1.5 বছর আগে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছিল। তার মানে এই যে যেমন আমরা দেখি শ্বশুর বাড়িতে বধূ নির্যাতন হয়, বৌমাকে খুন করা হয়, তো সেখানে কি ওই শ্বশুর বাড়িতে এমন কিছু কাণ্ড ঘটেছিল যার পরিণতি হিসেবে তাকে এইভাবে খুন করা হলো? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি। এই দুটো মৃত্যুর মধ্যে কোনো যোগাযোগ আছে কি না, এইটা গ্রামের লোকেরা ভাবা শুরু করলো। এটা এমন একটা গ্রাম, গ্রামের নাম হয়তো গল্পে বলা নেই, কিন্তু লেখক বলছেন এই গ্রামে গেল 20-30 বছরের মধ্যে খুন তো দূরের কথা, মারামারি করে কেউ তেমনভাবে জখম মানে একটু আহত পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে খুনের ঘটনা হয়ে গেল দুটো, তার মধ্যে একটি পুরুষ, অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাঁদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। এই জায়গাটা একটু তোমাদের বুঝিয়ে বলি। গ্রামের সবাই ভাবছে যে এই দুটো মৃত্যুর মধ্যে কি কোনো যোগ আছে, তারা যোগ খোঁজার চেষ্টা করছে। তারা চাইছিল এমন একটা রসালো কথা রটিয়ে দিতে যে এই লোকের সঙ্গে মেয়েটির বুঝি কোনো রকম অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু এই গুজবটি তারা রটাতে পারল না, কারণ এই দুটো খুনের মধ্যে কোনো সম্পর্কই পাওয়া যাচ্ছিল না। কারণ এই যে শুভ্রা আর বলাই চক্রবর্তী,
এরা গ্রামে কোনোদিন এদের মুখোমুখি দেখা হয়েছে বলেও গ্রামের লোকেরা মনে করতে পারছে না। অর্থাৎ শুভ্রার বিয়ে হয়ে সে শ্বশুর বাড়ি থাকে, বলাই চক্রবর্তী সে নিজের মতো থাকে, এদের দুজনের মধ্যে কখনো শুধু চোখের দেখা হয়েছে কিনা এটাও গ্রামবাসীরা মানে মনে করতে পারছে না, মানে এদের কোনোদিন চোখের দেখা হয়নি। তাই এদের দুজনকে জড়িয়ে গুজব রটনা করার যে চেষ্টা সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি, সেটা মুষড়ে পড়েছে। অর্থাৎ সেটা মানুষ রিজেক্ট করেছে, সেরম কোনো গুজব তারা কেউ রটাতে পারেনি গ্রামবাসীরা। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার নবীন। 40 টাকা চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোচর খুঁটে, অর্থাৎ ধুতির যে কুচি হয় তার আগার দিকটা দিয়ে কোচর খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করছি, প্রাইজ বা পুরস্কার ঘোষণা করছি, কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলাতে না পারি। অর্থাৎ বলাই চক্রবর্তীর ছেলেপুলে ছিল না, তার সম্পত্তি পেল তার ভাইপো নবীন। নবীন শহরে 40 টাকার চাকরি করতো, মান্থলি 40 টাকা পেত। সেই চাকরি ছেড়ে এসেছে সে গ্রামে ঘোষণা করে দিল, আমার কাকার খুনিকে যদি আমি ফাঁসি কাটে ঝুলাতে না পারি তাহলে আমার নাম অমুক নয়। আর সে বলল, এই খুনিকে ধরে দিতে পারলে আমি 50 টাকার প্রাইজ দেব। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। শুধু চশমার কাঁচ নয়, মাঝে মাঝে ওই কোচা মানে কুচির খুঁট সামনের দিক দিয়ে সে চোখও মুছছে, অর্থাৎ কাঁদছে। ঠিক 21 দিন গায়ে বাস করার পর, ঠিক 21 দিন তারপর সব কিছু ঠিকঠাক। গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলায় লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু মানে অত্যন্ত হালকা একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়, উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে গুমরে কাঁদে, দামিনীর আওয়াজ করতে লাগলো সেই রকম। অর্থাৎ এই যে বলাই চক্রবর্তী মারা গেল, তার ভাইপো নবীন সম্পত্তি পেল, সব কিছু ঠিকঠাক। 21 দিনের মাথায় এই নবীনের বউ হঠাৎ সন্ধেবেলাতে অজ্ঞান হয়ে গেল। সন্ধেবেলায় সে লণ্ঠন হাতে নিয়ে রান্নাঘর থেকে উঠোন পার হচ্ছে, এমন সময় মনে হলো একটা হালকা দমকা বাতাস তার গায়ে লাগলো। অমনি হাত থেকে লণ্ঠন ছিটকে পড়ে গেল, দাঁতে দাঁত তার লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমরে গুমরে কাঁদে, আওয়াজ করতে লাগলো সেই রকম, অর্থাৎ একটা গোঙানির মতন আওয়াজ করতে লাগলো। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। শুভ্রার দাদা, শুভ্রাকে ওই যে মেয়েটাকে গলা টিপে মেরেছে, তার দাদা লোকাল স্কুলের মাস্টার। গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা, গায়ের একমাত্র পাশ না করা হাতুড়ে ডাক্তারি করে ধীরেন। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। অর্থাৎ এর চরিত্রটা বড় জটিল। পড়েছে কিন্তু সে ফিজিক্সে অনার্স নিয়ে, অথচ গ্রামের স্কুলে সে ভূগোল পড়ায়। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ রোগের বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। প্রথম দিকে সে একটা লাইব্রেরি খোলে, ছেলেদের নিয়ে একটা কমিটি গঠন করে, এমনকি নিজে বিভিন্ন চিকিৎসার বই পড়ে পড়ে মানুষকে বিনামূল্যে চিকিৎসা আর কি ডাক্তারি করা শুরু করে দেয়। গেয়েও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইনটা নিয়ে তোমাদের অনেকের অনেক জল্পনা, অনেকের হাসি, অনেকের কৌতূহল আছে। অনেক নোট বইতে এই উত্তরটা তোমরা কিন্তু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না। এখন তোমাদের আর কি জানতে হবে যে এই লাইনটার মানে কি। গল্পের পরবর্তী অংশে যাব তার আগে ছোট্ট একটা অনুরোধ। দেখো, আমি তোমাদের চিরকাল নিজের বন্ধু বলে মনে করি, তো বন্ধুর পরিচয় জানাটা খুব জরুরি। আমার নাম, আমি কোথায় থাকি তোমরা জানো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা কে কোন জেলা থেকে ভিডিও দেখছো, কে কোন স্কুলে পড়ো, তোমার নাম কি, একটু যদি কমেন্টে লিখে দাও আমারও ভালো লাগবে, আমি তোমাদের পরিচয়টা জানতে পারবো। আর একটা বিষয়, যারা অনলাইনে আমার কাছে পড়তে চাইছো
সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ গুগল প্লে স্টোরে আছে, সেটা ডাউনলোড করে সেখানে খুব সামান্য একটা অর্থমূল্য, মাত্র একবার পেমেন্ট করলে গোটা সেমিস্টার তোমরা আমার কাছে পড়তে পারবে। সেখানে রেকর্ডিং ভিডিও, সরাসরি আমার সঙ্গে কথা বলে ডাউট ক্লিয়ারিং, সমস্ত কিছুই রয়েছে। তবে আমার একটা অনুরোধ, যারা অফলাইনে তোমার এলাকার শিক্ষকের কাছে পড়ে সন্তুষ্ট, তারা প্লিজ অনলাইনে যুক্ত হয়েও না। যারা একান্ত সমস্যায় রয়েছে, আমি মূলত তাদের জন্যেই অনলাইন ক্লাস তোমাদের অনুরোধেই চালু করেছি। চলো এবার দেখে নিই গল্পের পরবর্তী অংশ। এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ধীরেনের কি সত্যি 2 বছরে 4টে ছেলেপুলে হয়েছে? এটা তো বায়োলজিক্যালি সম্ভবই নয়। আসলে এখানে 4টি কথাটা একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা বলি না যে দেখবে যে অনেকেই বলে আমাকে 4টে ভাত দাও, তার মানে কি 4খানা গুনে গুনে ভাত চাওয়া হয়েছে? মানে একাধিক বোঝাতে 4টি শব্দ ব্যবহার হয়। এখানে বোঝানো হয়েছে মানে জোড়ায় জোড়ায় পরপর 2বার 4টে, এরকমও অঙ্কের হিসেবে নয়। এখানে বোঝানো হয়েছে ধীরেনের 2 বছরে একাধিক সন্তান, মানে 2টো সন্তান বা 3টে, 2টো পসিবল, 2টো সন্তান হওয়াতে সে এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-এ উঠে থেমে গেছে, মানে 300টা কেনার পর আর সে আর বই কেনে না লাইব্রেরির জন্য। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে, তার বাড়িতেই সেই বইয়ের আলমারিটা তালাবন্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, লাইব্রেরিতে মাসে একটা ফি দিতে হয় সামান্য, সেই চাঁদা কেউ আর দেয় না। তবে 2-4 জন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধ বিক্রি করে, অর্থাৎ বিয়ের পরে তার পুরো ভোল বদলে গেল। আগে ফ্রিতে চিকিৎসা করতো, এখন একটু টাকা নেয়। আগে মিটিং একদম নিয়মিত হতো, এখন বছরে 2-3 বার হয়। আগে মানে বইয়ের প্রতি তার মানে সবাইকে বই পড়ানোর জন্য সে লাইব্রেরি খুলেছিল, এখন সেসব বই নিজের ঘরে তালাবন্ধ করে রেখে দিয়েছে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, অর্থাৎ নবীনের বউ দামিনী অজ্ঞান হয়েছে। পাড়াতে একমাত্র একজনই ডাক্তার আছে, যদিও হাতুড়ে। সেই হাতুড়ে ডাক্তার ধীরেনকে ডাকা হয়েছে দামিনীকে দেখানোর জন্য। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, অর্থাৎ দামিনীর অজ্ঞান হয়েছিল সেটাকে ভাঙা হয়েছে। কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে। তোমরা ভূতের মুভিতে দেখবে কাউকে ভূতে ধরার পর সে যেমন অদ্ভুতভাবে অর্থহীনভাবে একটা কেমন কেমন তাকায়, সেইভাবে তাকাচ্ছে। আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধীরেনের বউয়ের মাথায় কলসি কলসি জল ঢেলে তার জ্ঞান ফেরানো হয়েছে, কিন্তু জ্ঞান ফেরানোর পর সে অদ্ভুত আচরণ করছে। সে কখনো হাসছে, কাঁদছে, অন্যকে কামড়াচ্ছে, অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের, শাহ একটা জায়গা, শাহপুর একটা জায়গার নাম, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানো, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। এই রকম অদ্ভুত অবস্থায় দামিনীকে দেখে ধীরেন বলল, দেখো আমি পাশ করা ডাক্তার নই, এই রকম লক্ষণ দেখে আমার ভালো লাগছে না, আমি এটার চিকিৎসা কিন্তু করব না। তুমি শাহপুরের বড় ডাক্তার যিনি রয়েছেন কৈলাস ডাক্তার, তাকে ডেকে আনো। বুড়ো পঙ্কজ ঘোষাল, আর কি পাড়ার একজন বুড়ো, নাম পঙ্কজ ঘোষাল, বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। যখন বলাই চক্রবর্তী বেঁচে ছিলেন, তার অনুগ্রহে, তার আর্থিক সহায়তায় এই বুড়ো পঙ্কজ ঘোষালের সংসার চলত। সেই পঙ্কজ ঘোষাল বললেন, ডাক্তার, ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। অর্থাৎ পঙ্কজ ঘোষাল নবীনকে বলছে, নবীন তোমার বউকে ডাক্তার দেখিয়ে কিছু হবে না, ইমিডিয়েট তুমি কুঞ্জ গুণী বা গুণিন বা ওঝাকে ডেকে আনো। গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল, অর্থাৎ গ্রামের প্রায় সকলেই বলল, হ্যাঁ এরম কেসে ওঝা বা কুঞ্জ ওঝা বা গুণিনকে ডাকাই ভালো। নবীন জিজ্ঞেস করলো, কুঞ্জ কত নেয়? মানে নবীনেরও ডাকার ইচ্ছে, যার বউ আর কি অসুস্থ, সে বলছে আচ্ছা কুঞ্জ কত টাকা ভিজিট নেয়? এটা শুনে ধীরেন বলছে, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, ওইসব খারাপ কাজ, খারাপ মতলব করো না। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়।
লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? ধীরেন বোঝানোর চেষ্টা করলো, দেখো নবীন, তুমি তো শিক্ষিত, তুমি কোন সাহসে তোমার বউয়ের চিকিৎসার জন্য একজন ওঝাতান্ত্রিক ডাকছো? ওর একটা সমস্যা হচ্ছে শারীরিক, ওকে ডাক্তার দেখাও। নবীন আমতা আমতা করে বলল, এইসব খাপছাড়া অসুখে, মানে এইসব অদ্ভুত অসুখ, এইসব বেমানান অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই। মানে এই সমস্ত অদ্ভুত অসুখ বিসুখ হলে, অদ্ভুত লক্ষণ দেখা গেলে ওই তান্ত্রিক ওঝা ডাকলেই ভালো রেজাল্ট হয়। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। নবীন আর ধীরেন একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে পড়াশুনো করতো, দুজনের মধ্যে 2-3 বছরের হেরফের আছে, ঠিক আছে। তাই একদিকে গ্রামবাসী, অন্যদিকে সহপাঠী ধীরেন, কারো কথাই সে ফেললো না। সে ডাক্তার আনতেও লোক পাঠালো, তান্ত্রিক বা ওঝা আনতেও লোক পাঠালো। কুঞ্জই আগে এলো, অর্থাৎ কুঞ্জ গুণিন বা তান্ত্রিক আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীর বউকে অন্ধকারে অশরীরী শক্তি আয়ত্ত করেছে। মানে তার বাড়িতে লোক ডাকতে যাওয়ার আগেই তার কানে খবর গেছিল চক্রবর্তী বাড়ির বউটাকে নাকি ভূতে পেয়ে ধরেছে। কুঞ্জ নাম করা গুণী, গুণী মানে হচ্ছে গুণিন বা তান্ত্রিক, তার গুণপনা দেখার লোভে আরও অনেকে এসে ভিড় করলো। যখন সে কি নবীনদের বাড়ি গেল, সে কেমনভাবে তান্ত্রিক ক্রিয়াকাণ্ড করে, ভূত টুত ঝাড়ায়, এই সব দেখার জন্য আরও গ্রামবাসীরা সেখানে গিয়ে ভিড় করল। ভর সাঁঝে ভর করেছে, সহজে ছাড়বে না। সে গিয়েই প্রথমে বলল, দেখো ভর সন্ধ্যায় এর ঘাড়ে ভূত চেপেছে, এ ভূত সহজে যাবে না। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, মানে একই মুখে 2 রকম কথা বলছে। প্রথমে গিয়ে তান্ত্রিক বলল এ ভূত সহজে ছাড়বে না, ভর সন্ধ্যায় ভর করেছে। পরক্ষণেই বলছে তবে ছাড়তে হবেই, শেষ পর্যন্ত একে ছাড়তেই হবে। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না, আমি কুঞ্জ মাঝি, আমার সঙ্গে চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো, যে এই ঘরের বারান্দা থেকে সবাই উঠোনে যাও। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে, মানে খোলা চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটি খুঁটির সঙ্গে। বারান্দার খুঁটির সঙ্গে দামিনীর মাথার চুল বেঁধে দেওয়া হলো। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা, তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো, অর্থাৎ একটা বিভৎস দৃশ্য। তান্ত্রিক ওই মহিলার চুল একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে, সেই দামিনী একটু নড়তে চড়তে গেলেই চুলে টান পড়ছে, আর্তনাদ করছে। কুঞ্জ টিটকিরি দিয়ে বলতে লাগলো, মানে ভূতের উদ্দেশ্যে এই তান্ত্রিক একটু মস্করা করে বলছে, রও বাছা ধন রও, দাঁড়াও দাঁড়াও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই। সে বুঝতে পারল যে গ্রামবাসীরা সবাই তান্ত্রিকের পক্ষে, আমার বাধা দিয়ে লাভ নেই। গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়, গ্রামের লোককে বললে তারা শুনবে না, বিরক্ত হবে। এবার সে আজ ধৈর্য রাখতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? ও বলছে, আচ্ছা তোমার বউকে এরমভাবে অত্যাচার করে ভূত ছাড়ানোর কথা বলছে, তুমি কি পাগল হয়েছো? তুমি চুপ করো ভাই। নবীন এক কথায় বলে দিল, দেখো তুমি চুপ করো, তান্ত্রিককে তার কাজ করতে দাও। উঠোনে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়স তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। সেই সময়ের সমাজ রক্ষণশীল, অনেক কৌতূহলীরা এই ভূত ছাড়ানো দেখতে এসছে। মেয়েরা ভয়ের চোটে আসেনি, পুরুষরাই বেশি। কম বয়সী মেয়েদের তো বাড়ি থেকে ছাড়েও নি। যারা এসছে যে কয়জন মহিলা, তারা একটু বয়সে বড়ই। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। সবাই সিনেমা দেখার মতো রোমাঞ্চিতভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। আর নবীন চাইলেও এদের এই মানে ভূত ছাড়ানোর দৃশ্য দেখা আটকাতে পারবে না। দাওয়াটি যেন স্টেজ,
সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। এই বারান্দা যেন একটা স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির বাইরে যত সব পরলৌকিক অলৌকিক ঘটনা আছে সেগুলোকে যেন অভিনয় করে দেখানো হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। কুঞ্জ উকিল যেন এ জগতের অন্য সীমানা, অর্থাৎ এ জগতের বাইরে যে অন্য জগৎ আছে, ভূতেদের অশরীরীদের জগৎ, সেই জগৎ থেকে কিছু একটা আমদানি করে দেখাচ্ছে। এমন ঘরোয়া, এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। সবাই জিনিসটা উপভোগ করছে, সবাই এই বিষয়টা এনজয় করছে এবং শিহরিত হচ্ছে এবং রোমাঞ্চিত হচ্ছে। এই দৃশ্য গ্রামবাসীরা এইভাবে দেখছে। একলা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে, অর্থাৎ যে মানে বোঝা যাচ্ছে না সেই রকম মন্ত্র বলতে থাকে। মালসাতে আগুন করে, মালসা হচ্ছে মাটির তৈরি বড় হাঁড়ি, মালসাতে আগুন করে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোজো বোজো চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। অনেকক্ষণ একজন মহিলাকে চুল টুল আটকে অত্যাচার করা হচ্ছে, তাকে মানে তার উপর এক প্রকার শারীরিক নিগ্রহ, সে ব্যথা পাচ্ছে, চুল টান লাগছে। সেই মহিলাটা এখন অনেকটা ঝিমিয়ে গেছে, তার সামনে অদ্ভুত সব পাতা শিকড় পুড়িয়ে ধোয়া করা হচ্ছে। এখন সে বুজু বুজু চোখে, অর্থাৎ নেশালু চোখে তান্ত্রিকের দিকে তাকিয়ে। তখন একটি কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনী ঢুলু ঢুলু চোখে ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল, অর্থাৎ দামিনীর যে চোখ মাতালদের মতো বুজু বুজু হয়ে আসছিল সেটা হঠাৎ বড় বড় হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল কে তুই? তান্ত্রিক জিজ্ঞেস করছে। আমি শুভ্রা গো, আমায় মেরো না। চাটুর্যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার একপাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, অর্থাৎ যার বউ এই যে দামিনী, সেই দামিনীর বর নবীন এতক্ষণ একপাশে দাঁড়িয়েছিল, তার দিকে ফিরে তান্ত্রিক বলছে, ব্যাপারটা বুঝলেন কর্তা? উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। সেই বুড়ো ঘোষাল মশাই নির্দেশ দিচ্ছে, কে খুন করেছিল শুধোও না কুঞ্জ। ওহে কুঞ্জ, শুনছো না? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চটপট করে। যে আচ্ছা, এ যখন বোঝা গেল এর ভিতর শুভ্রার আত্মা ভর করেছে, শোনো তাড়াতাড়ি শুভ্রাকে কে খুন করেছে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। অর্থাৎ দামিনীকে বলাই চক্রবর্তী যে মারা গেছিল সেই নাকি খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। এই জায়গাটাতে ব্যাপারটা বুঝবে, বলাই চক্রবর্তী খুন হয়েছিল আগে, তার 3 দিন পরে খুন হয়েছে শুভ্রা, অথচ এই মহিলা বলছে তার ভেতরে আছে শুভ্রার আত্মা, আর এই শুভ্রাকে নাকি বলাই খুন করেছে। তাই তাকে সবাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে, আচ্ছা শুভ্রার মৃত্যুর আগে যে লোকটা মারা গেছে সে শুভ্রাকে কেমন করে খুন করবে? কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, যে অন্য আর একটা তান্ত্রিক প্রক্রিয়া করে দেখি কিছু জানা যায় কিনা, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা বাঁকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। কৈলাস ডাক্তার এসে হাজির। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলিয়েছি, ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। মানে তান্ত্রিকের ক্রিয়াকাণ্ড দেখে ডাক্তার রেগে গেছে। তান্ত্রিকের সেই মালসা যার মধ্যে সেই সব জিনিসপত্র পোড়াচ্ছিল সেটা লাথি মেরে তান্ত্রিকের দিকে ফেলে ডাক্তার বলছে, দাঁড়া, আজকে বৌমাকে আমি ভুল ওষুধ দিয়ে মারবো, তারপর থানায় গিয়ে বলবো তুই তান্ত্রিক ক্রিয়া করে ওই বৌমাকে মেরেছিস। মানে তান্ত্রিককে ভয় দিল, যেখান থেকে হাট। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছনায় শুইয়ে দিল, অর্থাৎ ঘরের বড় বিছনায় শুইয়ে দিল। প্যাট করে
তার বাহুতে সূচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ, আলতো করে, প্যাট করে মানে আলতো করে তার গায়ে ঘুমের ওষুধ ইনজেক্ট করে দিল। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, যে দ্বন্দ্ব, যে আচ্ছা যারা তন্ত্র বিশ্বাস করে, যারা বিশ্বাস করছিল হ্যাঁ এই বউটাকে ভূতে ধরেছে, তারা এখন ভাবছে আচ্ছা শুভ্রা তো পরে মরল, তাহলে বলাই চক্রবর্তী কী করে তাকে মারে। তাদের মনে ধাঁধা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। এবার বুড়ো ঘোষাল মশাই ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে কি করে শুভ্রার আগে মারা গিয়েও সেই ব্যক্তি শুভ্রাকে মেরেছে। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই, এটা ঠিক। কিন্তু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? শুধু জ্যান্ত মানুষ কি মারতে পারে? আর মারে না। শ্মশানে মশানে দিনক্ষণে প্রভৃতি যোগাযোগ ঘটলে পথভোলা পথিকের ঘাড় মোটকে তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? বুড়ো ঘোষাল বোঝাতে চাইল, আচ্ছা শুধু কি মানুষে মারে? হ্যাঁ মানছি 3 দিন আগে শুভ্রার বলাই চক্রবর্তী মারা গেছে, কিন্তু ভূতেও তো মারতে পারে। বলাই চক্রবর্তীর ভূত এসে শুভ্রাকে মেরেছে। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর, কারণ যে গুণী এতক্ষণ তান্ত্রিক ক্রিয়াকাণ্ড করেছে তারই এই ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে কি করে মানে একজনের আগে যে মারা গেছে সে পরের জনকে মারবে। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না। যখন তার হয়ে একজন কৈফিয়ত দিয়ে দিল তখন সে সেটাকে সমর্থন করে বলল, হ্যাঁ হ্যাঁ ঘোষাল মশাই ঠিকই বলেছে। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাধা সম্ভব হয়ে উঠল। মানে সে এমন একটা প্যাঁচ এবার বলল, মানে সেই তান্ত্রিক এমন একটা যুক্তি দিল যাতে সবার মনে অল্প অল্প করে বিশ্বাস জন্মালো, যে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হলো। যারা অবিশ্বাসী ছিল, যে মানে তন্ত্রতন্ত্র মানছিল না, তাদের মনেও খটকা লাগলো যে হ্যাঁ এটা হতেও পারে। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নয়, কারণ মরার 1 বছরের মধ্যে কেউ সেটা পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। তান্ত্রিক একটা কাল্পনিক কথা বলছে, এটা ধরো, এটা তুমি বাস্তবে এর কোনো ভিত্তি নেই। তান্ত্রিকের মতে মানুষ মরে যাওয়ার 1 বছর পর্যন্ত ভূত হয়েও সে কারো ক্ষতি করতে পারে না। এই 1 বছরের মধ্যে তার শ্রাদ্ধ শান্তি না হলে 1 বছর পর থেকে সে হিংস্র ভূত হয়ে যায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। বলছে এজন্য বলাই চক্রবর্তীর আত্মা শুভ্রাকে মারেনি, বরং মানুষ মরে যাওয়ার পর কারোর উপর ভর করতে পারে। বলাই চক্রবর্তী কারোর একটা উপর ভর করেছে, ভর করে সে শুভ্রাকে মেরেছে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? তারপর তান্ত্রিক বলে, কিন্তু হ্যাঁ যার উপর ভর করে শুভ্রাকে মারিয়েছে, শুভ্রাকে খুন করেছে, তার হয়তো মনে নেই। যার উপর ভূতে ভর করে তার মনে থাকে না। পরের অনুচ্ছেদ পড়ানোর আগে একটা কথা তোমাদের বলে রাখি, আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন 4th সেমিস্টারের সম্পূর্ণ উত্তর সহ বইটি প্রকাশিত হতে চলেছে ভাইফোঁটার 7 দিন পরেই। তোমরা এখন থেকেই নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ রাখো, তাদের বইটা আনতে বলো। বাংলার প্রতিটি প্রান্তের সমস্ত বইয়ের দোকানে আমাদের বই পাওয়া যাবে। অবশ্যই প্রতিষ্ঠিত বইয়ের দোকানগুলিতে যাবে। সেখানে যদি বই না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা অর্ডার করো বা তাদের এনে দিতে বলো। আর একান্ত অসুবিধে হলে ফ্লিপকার্ট, অ্যামাজন তো থাকবেই। তো বই রেডি হয়ে যাওয়া মাত্রই আমি তোমাদের সম্পূর্ণ বইটা দেখিয়ে দেব, কোথায় পাওয়া যাবে, কত দাম হবে, সব তথ্য জানিয়ে দেব। এবার পড়ে নিচ্ছি গল্পের পরের অংশ। আমার পড়ানো কেমন লাগছে? আমি কি তোমাদের কাছে এই গল্পটা একটুও সহজ করতে পারলাম? আমাকে তোমার মতামত লিখে জানিও। আর একটা জিনিস আমি জানতে চাই, তুমি তো এটা মানো বন্ধুত্ব কখনো একদিক থেকে হয় না। আমি তোমাদের বন্ধু ভাবি, তোমরা আমার নাম ঠিকানা প্রায় সবাই জানো, কিন্তু আমি তোমার নাম ঠিকানা জানি না। তাই আমার একটা অনুরোধ, তুমি কোন স্কুলে পড়ো, তোমার নাম কি, বা কোন জেলায় তুমি থাকো, এটা আমায় লিখে জানিও।
তোমরা জানো অতি সম্প্রতি আমি গত বছর যেমন মালদাতে, তার আগের বছর কলকাতাতে, এবছর কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে গেছি। এখন কোন কোন জেলা বাকি আছে তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো, অর্থাৎ কোন কোন জেলায় আমাদের বেশি বন্ধুরা আছে। তাই তোমার জেলার নাম এবং তোমার নামটা আমাকে লিখে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। মনে আছে, ধীরেন হাতুড়ে চিকিৎসক, সে ভালো বুদ্ধি দিয়েছিল যে না, এই মহিলাকে ভূতে ধরেনি, তোমরা বড় ডাক্তার ডাকো। কিন্তু পাড়ার সবাই মিলে তান্ত্রিককে ডাকার পক্ষে মতামত দিল। শেষে যদিও বা ডাক্তার এসেছিল, তান্ত্রিকের অদ্ভুত ক্রিয়াকাণ্ড দেখে ধীরেন বাড়ি চলে আসে। পরদিন ধীরেনের কাছে পাড়ার লোকেরা রসিয়ে রসিয়ে গল্পগুলো বলতে থাকে যে জানো, তোমার বোন যে মারা গেল কদিন আগে, যাকে গলা টিপে মারলো, তার আত্মা ওই বউটিকে ভর করেছিল, এই জাতীয় কথা। এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। সবে সবে বর্ষা গেছে, বর্ষার ফলে চারিদিকে গাছ আগাছা প্রচুর হয়েছে, সবুজ সবুজ। আর এখন আবার অঘ্রাণ মাস, মিঠে রোদ। বাড়ির পেছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন। তোমরা দেখেছো পুকুর ডোবা যারা গ্রামে থাকো, কচুরিপানায় আচ্ছন্ন হয়ে যায়, মানে ঢেকে যায়। গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল, পার্পেল কালারের, বেগুনি রঙের ফুল হয়, আমি কিন্তু দেখেছি। তো বলা হচ্ছে অপূর্ব ফুল, কোমল, বর্ণনাতীত, যার সৌন্দর্য বর্ণনার বাইরে। তালগাছের গুড়িটির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। তোমরা যারা গ্রামে থাকো তারা যেন পুকুরের ঘাট বানানো হয়, যেখান থেকে লোকে নেমে স্নান টান করে। তো সেই ঘাট বাঁধাতে মোটা কাঠের গুঁড়ি মূলত রাখা হয়। তো এদের পুকুরের যে ঘাট, সেটা একটা তাল গাছের গুঁড়ি কেটে বানানো হয়েছিল, যেটা কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন অনেকটা ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। ধীরেনের বোন শুভ্রা, যে 7 মাসের প্রেগনেন্ট ছিল, সম্প্রতি কেউ তাকে গলা টিপে মেরেছে। যেহেতু প্রেগনেন্ট মহিলাদের স্নান করতে উঠতে নামাটা অনেকটা সমস্যার, তাই তার যাতে সুবিধে হয় সে তাল গাছের আর কি গুঁড়ি কেটে কেটে আর কি তার জন্য ধীরেন একটা ঘাটের সিঁড়ি মতো বানিয়ে দিয়েছিল। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। পাড়ার লোকজনেরা মানে একদম বাড়ি বয়ে এসে তাকে এইসব গুজব শুনিয়ে গেল যে জানো, তোমার বোনের আত্মা অমুককে ভর করেছে, ইত্যাদি ইত্যাদি। আবেষ্টনীর প্রভাবে, আবেষ্টনী কথার অর্থ পরিস্থিতি, সিচুয়েশন, পরিস্থিতির প্রভাবে উদ্ভট কথাগুলির সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। মানে পরিস্থিতি এতটা খারাপ, ধীরেনের মন এতটা খারাপ যে এই পাড়ার লোকরা যেসব গুজব টুজব শুনিয়ে গেল, এইগুলো ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ধীরেন এগুলোকে অ্যাকসেপ্ট করলো না, ধীরেনের মনে ধরলো না। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। সে যেতে একটু রাগ প্রকাশ করবে যে কি যাচ্ছে না তাই উল্টোপাল্টা বলছো, এইটুকুর ফুসরত বা সময় সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধে ঘাটে এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ ধরে। অর্থাৎ গ্রামবাসীরা কে কি বলে গেল তা ধীরেন পাত্তা দিল না, তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আচ্ছা আমাদের ঘাটে সেদিন কে বা কারা এসেছিল যে আমার বোনকে খুন করে গেল। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ এবং বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক না হতে পারলে তার অসহ্য কষ্ট হয়। এই লাইনটার মানে বোঝো, তার মনে এত ক্ষোভ গ্রামবাসীদের বিরুদ্ধে, এই যে একজন তান্ত্রিক ডেকে এনেছে, এই বিষয়ে তার মনে একদিকে ক্ষোভ, অন্যদিকে বিষাদ, তার বোন মরে গেছে। তাই সে এই ক্ষোভ, রাগ আর দুঃখ, এই দুটো জিনিস ভোলার জন্য মাঝে মাঝে একটু আনমনা হতে চায় তার মন। মানে একটু অন্য কথা ভাবলে তার মনের যন্ত্রণা, কষ্ট, ভাবনা, রাগ এগুলো কমে যায়। তাই সে কিছুক্ষণের জন্য ওইসব ভাবছে, অন্য কোনো বিষয় তার মন বসে না।
এই ঘটনা এমন চলছে, অন্য বিষয়ে তার খুব একটা মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, শান্তি হচ্ছে ধীরেনের বউ, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। ওর বউ বলছে, আমারও তাই মনে হয়, তোমার বোনের আত্মা ওকে ধরেছে, নাইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমার কিছু বলবে না, খবরদার। মানে বলছে তুমি যা ইচ্ছে ভাবো, ভূত যা ইচ্ছে, কিন্তু আমায় এসব কিছু বলবে না। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল। এবার ধীরেন স্কুলে যাচ্ছে, ওই যে যেটা নিয়ে তোমরা খুব হাসাহাসি করতে, যে ফিজিক্স পড়ে সে ভূগোলের মাস্টার, তাই সে যথারীতি স্কুলে ক্লাস করাতে যাচ্ছে। কিন্তু সবাই তাকে সরাসরি প্রশ্ন করছে না, কিন্তু তার দিকে এমনভাবে তাকাচ্ছে যে তাদের চোখের চাউনিতে বোঝা যাচ্ছে কোনো একটা প্রশ্ন আছে। মানে কি প্রশ্ন, তারা এমনভাবে তাকাচ্ছে, ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছে, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি। মানে বোঝাতে চাইছে এই যে সবাই বলছে তোমার বোনের আত্মা মুখকে ভর করেছিল, এই কথাটা তুমি কিভাবে নিয়েছো, এই প্রসঙ্গে তোমার মত কি, এটাই সবাই জানতে চাইছে। মুখে বলছে না, কিন্তু চোখের হাবভাবে সেটা বোঝা যাচ্ছে। পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি কার্যক্রমের বিষয় আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। রাস্তায় পুরুত ঠাকুরের সঙ্গে দেখা, যে পুজো টুজো করেন, তিনি অনেকক্ষণ ধরে ধীরেনকে জ্ঞান দিলেন, দেখো তোমার বোন আত্মা হয়েছে, এর থেকে মুক্তি পেতে গেলে এই এই করতে হবে দোষ মোচনের জন্য, আর হ্যাঁ তুমি ফুল ফ্যামিলির জন্য আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাও, তাহলে সবাই ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। তার মানে আজকে স্কুলে যাওয়ার পর সবার বিহেভিয়ার আলাদা। 7 বছর ধরে এই স্কুলে পড়ায়, কিন্তু স্কুলের সবাই ধীরেনকে দেখে এমন একটা ভঙ্গি করছে সে যেন স্কুল পরিদর্শনে আসা কোনো এক বিশিষ্ট অতিথি। মাঝে মাঝে দেখবে সরকারের লোক স্কুলে দেখতে আসে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবাই তাকে দেখে একটু সমীহ করে, একটু সম্মান দেয়, একটু ভয় পায়। তো এই রকম একটা ভঙ্গি করছে সবাই তাকে দেখে, অথচ এই স্কুলেই তো ধীরেন 7 বছর ধরে পড়াচ্ছে। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, প্রথম ফার্স্ট পিরিয়ড তার ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে। তার ক্লাসে আজকে ছেলেমেয়েরা অর্ধেকের বেশি খুব গুটিসুটি ভয় ভয়ে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে। এটা প্রতি ক্লাসেই থাকে, তোমাদের মধ্যেও আছে। স্যার পড়ান, কেউ শোনে, কেউ যারা গল্প করার তারা অন্য জগতের, তারা গল্পই করে। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল আজকে। তার মনে হচ্ছে, মানে ধীরেনের মনে হচ্ছে আমি যেন একটা জলজান্ত জোকার, একটা ব্যঙ্গ, একটা উপহাসের পাত্র মনে হচ্ছে। যে এ কি হচ্ছে, আজকে আমার ক্লাসের ছাত্ররা এমন অবস্থা কেন। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়তে লাগলো, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না। আস্তে আস্তে ধীরেনের মধ্যে একটা কুণ্ঠাবোধ, একটা ভয় নাকি লজ্জা কিছু একটা তৈরি হচ্ছে। ধীরেন ছেলেদের দিকে তাকাতে পারছে না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, অর্থাৎ প্রথম পিরিয়ড হয়ে গেছে, হেডমাস্টার ধীরেনকে ডেকেছে। তুমি 1 মাস ছুটি নাও ধীরেন। হেডমাস্টার বললো তুমি 1 মাসের জন্য ছুটি নাও। 1 মাসের ছুটি? মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মানে হেড স্যার বলছে আচ্ছা তোমার আর পড়ানো লাগবে না, তুমি 1 মাসের জন্য ছুটি নাও। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি যাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনার ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক, মানে হঠাৎ পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনি ঝাঁকি লেগে যায়, তার চিন্তা আর অনুভূতির বদলে যায়। মানে ওর মাথায় একটা অদ্ভুত ঝাঁকুনি, একটা অদ্ভুত মানে যন্ত্রণা অনুভব করে। মনে হয় তার চেতনা ভাবনা সব বদলে যাচ্ছে। ধীরেনকে হেড স্যার আর কি ডেকে সরাসরি বলল তোমার আর পড়িয়ে লাভ নেই, 1 মাসের জন্য ছুটি নাও, আমাদের সেক্রেটারি তোমাকে ছুটি নিতে বলেছে। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। মানে দেখো ফার্স্ট পিরিয়ড স্কুলে হয় কখন, 12টা নাগাদ শেষ হয়ে যায়, তারপর উনি হয়তো আর 10-15 মিনিট পরে বেরোচ্ছেন ঠাঠা রোদ্দুরে। উনি ভাবছেন নিশ্চয়ই মথুরবাবু এখন খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছেন।
এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। ধীরেন ভাবলো, না, আজকে যাওয়াই ঠিক দেখাবে না, আমায় তো স্কুল থেকে তাড়িয়ে দেয়নি, আমাকে বলেছে ছুটিতে থাকতে। তো 1 মাসের মধ্যে অনেক সময় পাবো, ধীরে সুস্থে পরে মথুরবাবুর বাড়ি যাব। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবু যদি দয়া হয়, তিনি যদি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়। মানে ও ভাবছে আমার বোন মারা গেছে, তার জন্য দামিনী কি একটা বলল যে ভূতে ভর করেছে, আমার বোনকে এ মেরেছে, এই সব ঘটনার জন্য আমাকে, অর্থাৎ ধীরেন ভাবছে আমাকে দায়ী করা তো উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। উনি ভাবছেন যে আবার যে ধীরেন, আমি যে স্কুল সেক্রেটারির কাছে যাব, মথুরবাবুর কাছে যাব, এটা আমার মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। তিনি ভাবলো, এবার ধীরেন ভাবছে যদি উনি বলেন যে ঠিক আছে ছুটি বাতিল, কাল থেকে স্কুলে যাও, তাহলে মুশকিল। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পারছে নিয়মিত প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। ধীরেন ভাবছে না 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 না, স্কুলে ডেলি দিন আমি যেতে পারবো না, ছাত্রছাত্রীদের পড়ানোর যে ক্ষমতা সেটা আমার নেই, আমি পড়াতে পারছি না। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলছে, বাড়ির দিকে আর কি চলছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে, অর্থাৎ তার মাথা ভার। সে লোক দেখলে ভয় পাচ্ছে, লোকের সঙ্গে কথা বলতে চাইছে না, লোককে এড়িয়ে যাচ্ছে। ধীরেনের মতন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজকে ভাবছে না না না, আমি ছাত্রদের পড়াতে পারবো না। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি, তার বউ, ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আত্মনাদ করে উঠল, কে কে ওখানে? মানে দেখো, ধীরেন যে যুক্তিনিষ্ঠ ছিল, আস্তে আস্তে সেও মানুষের কুসংস্কার দেখে সেও এই কুসংস্কারের অন্ধভক্ত হয়ে উঠছে। তার মনেও ভয় কাজ করছে। বাঁশবাগানে কাকে একটা নড়তে দেখে সে চিৎকার করে উঠল। শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। বরের চিৎকার শুনে বউয়ের হাত থেকে বাসন পড়ে গেল। উটিপুরি করে, এখানে উটিপুরি মানে হচ্ছে দ্রুত, মানে তাড়াতাড়ি করে সে ছুটে এসে ভয়তে কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায়, কে কোথায়? বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো। বাঁশঝাড়ের থেকে একটা চেনা কণ্ঠে আওয়াজ এলো, আমি মাস্টারবাবু বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, ভোর হলে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পাততে হবে, তুমি যেন ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। অর্থাৎ শান্তিকে, ধীরেনের বউকে পাড়ার একজন পিসিমা বলেছেন একটা নতুন বাঁশ কাটিয়ে, একটা বাঁশ কাটতে হবে ঝাড় থেকে, সেই বাঁশের 2 আগাতে একটু আগুন দিয়ে পোড়াতে হবে। তারপর সেই বাঁশটা যদি রাস্তাতে আড়োআড়ি, মানে একদম রাস্তার এ মাথা ও মাথা ফেলে রাখা হয়, তাহলে সেটা ডিঙিয়ে ভূত আসতে পারে না। সন্ধে হলে বাঁশটা ফেলে রাখবো, আবার ভোর হলে উঠিয়ে দেবো। এই রকম একটা আর কি, কি বলা যেতে পারে, কুসংস্কার বা গ্রামীণ সংস্কার তার বউ মানছে। সন্ধ্যের আগেই শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকন্যা মানে গৃহস্থলী, ঘরের সংসারের সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘাটের চৌকাঠ পার হয় না। মানে শান্তির মনেও ভয়, সে রাতের বেলায় রান্না করতে যায় না, বরকে ছাড়া ঘর পার হয় না, ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধে থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। সারাক্ষণ ধীরেন ঘরে বন্দি হয়ে আকাশ পাতাল এটা ওটা ভাবে। মাঝে মাঝে শোনে তার ছেলেপুলেরা কি আলোচনা করছে। ছেলেপুলেরা এই আলোচনাটা করছে, ছোট পিসি ভূত হয়েছে, আর একজন বলছে ভূত নয় পেতনি, বেটা ছেলেরা ভূত হয়। ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। ঘরের এমন পরিস্থিতি, ভূত ভূত এই নিয়ে আলোচনা করাতে শান্তি মাঝে মাঝেই চিৎকার করে, ভয়ে আটকে ওঠে। কাল প্রথম রাতে একটা পেঁচার ডাক শুনেও ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। ধীরেনের বউ একটা পেঁচার ডাক শুনেও ভয় পেয়েছে, ধীরেনকে জড়িয়ে ধরে বমি করে ফেলেছে, আর গোঙাচ্ছিল, মানে কেউ যখন মুখ থেকে অদ্ভুত বিকট আওয়াজ করে, গোঙানির আওয়াজ, সেরম করছিল। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো
স্লান নয়, ম্লান হয়ে এলো, মানে হালকা মলিন বা নিভে নিভে এলো। আর কি বড় ঘরের বারান্দায় বসে ধীরেন তামাক টানছিল। এই প্রসঙ্গে আমারও বলতে হবে, ধূমপান, তামাক বা এই জাতীয় নেশা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি আমার বন্ধুদের, মানে তোমাদের, এটা থেকে বিরত থাকার অনুরোধ করছি। এখানে বসে ডোবার ঘাটে আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়, মানে এই বারান্দা থেকে ওই ডোবার ঘাট, জঙ্গল এসব দেখা যায়। জঙ্গলের পর সেনদের কলা বাগান, সেনদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বোসদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার এই জায়গাতে একটা কনফিউশন। গল্পের শুরুতে ঘোষদের বলা ছিল, কিন্তু এখানে লেখা বোসদের। যাই হোক, আমরা এটা ঘোষদেরই পড়ব। এখানে আমরা পড়ব মজা পুকুরে গজারি গাছটার ডগাটা চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। দেখো, সন্ধেবেলাতে কুয়াশা পড়ছে, সেই কুয়াশা পড়ে প্রথমে আর কি ওই গাছটা, তারপর সেনদের বাড়িটা আস্তে আস্তে আবছা হয়ে এলো। শান্তি জিজ্ঞেস করলো, অর্থাৎ বউ ধীরেনকে জিজ্ঞেস করছে, তুমি কি আর ঘাটের দিকে যাবে? না। তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। ধীরেন বলছে, হোক। শোয়ার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজে বাঁশটা পেতে দিল, অর্থাৎ আড়োআড়িভাবে হেলিয়ে সে বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দুই প্রান্ত খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু, মানে অশরীরী মানে ভূত প্রেত, কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। দেখো, এইগুলো গ্রামীণ কুসংস্কার। তুমি যদি বলো সত্যি কি ভূত বাঁশ ডিঙোতে পারে না, এগুলো তো আমি জানি না। তো এগুলো যা আছে এটা পড়তে হবে। এটা তুমি যদি বলো যে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দাও কেন বাঁশ পোড়ালে ভূত আসে না, এটা আমি সত্যিই দিতে পারবো না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে, অর্থাৎ এই বাঁশ পর্যন্ত শুভ্রার আত্মা এসে ঘরে আর ঢুকতে পারবে না। আলো জ্বলার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। দেখো মনে কতটা ভয়। ছেলে মেয়েদের আগে খাইয়ে দিয়েছে, কিন্তু বাড়ির বউ, সে তো পুজো না দিয়ে খেতে পারবে না। তাই সন্ধে হওয়ার আগে আগেই সন্ধ্যের প্রদীপ টদীপ জ্বালিয়ে সারা ঘরে প্রদীপ দেখিয়ে সে খেয়ে নিয়েছে। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেন ভাত আর কি সে পুজো দেওয়ার 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখে। রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না। এটোকাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। ওর বউ এইসব সংস্কার মানে যে তাড়াতাড়ি রান্না করে ফেলে, ভয়ে ভয়ে রাতের বেলাতে মাছ রান্না করে না, ইত্যাদি ইত্যাদি। বউ প্রশ্ন করছে, ঘরে আসবে না? উত্তর দিচ্ছেন না। তখন আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। তোমরা দেখবে রাতে আকাশে তারা উঠে হারিয়ে যায়। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতদের সঙ্গে মৃতদের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ধীরেনের মনে হলো, যারা জীবিত মানুষ তারা যদি মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, তার সবচেয়ে ভালো সময় হলো এই সন্ধ্যা। ভর সন্ধ্যাতে শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। তার মনে হলো, হ্যাঁ, এই সন্ধ্যাবেলাতেই তো পাড়ার লোকেরা বলে শুভ্রা মানে আমার মরা বোন দামিনীকে ভর করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। ধীরেন আস্তে আস্তে কুসংস্কারে বন্দী হয়ে যাচ্ছে। তার মনে হলো, সত্যি আমার বোনের আত্মা আছে, আর সন্ধেবেলাতেই আত্মারা মানুষের সঙ্গে কথা বলে। আমার রাত করা উচিত নয়, এই সন্ধেতেই আমার বোনের সঙ্গে যোগাযোগ করে বোনের আত্মার সঙ্গে কথা বলা উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর ধীরেন ফিরে এসেছে। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। মানে ধীরেন নিজের নাম ধরে অদ্ভুত গলায় ডাকছে। বাঁশের ওপর দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ঢাকাঢাকি করছে, ধীরেন ধীরেন, এইভাবে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে।
বাঁশটা সরিয়ে দাও। ওর বউ বলছে, ডিঙিয়ে এসো, বাঁশটা ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছিলে নাকি? ডিঙোতে পাচ্ছি না, বাঁশটা সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পাচ্ছে না, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তি আর একটুও সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করলো। তারপর প্রতিবেশীরা এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জও এলো। ৩-৪ কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে, জল ছিটিয়ে, মালসার আগুনে পাতাও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল, অর্থাৎ নিস্তেজ করে ফেলল। ঠিক আগে যেমনভাবে দামিনীর চিকিৎসা করেছিল কুঞ্জতান্ত্রিক, সেম। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞেস করলো। কুঞ্জতান্ত্রিক জিজ্ঞেস করছে, কে তুই, তুই বল কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। গল্পটা এখানেই শেষ হলো, কিন্তু গল্পের কিছু বিতর্ক রয়েই গেল। বসেদের পুকুর নাকি ঘোষেদের পুকুর? আমি বেঙ্গল পাবলিশার্সের তরফ থেকে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বইটি রয়েছে, সেই বইটি দেখলাম। সেখানেও কিন্তু এই একই অসঙ্গতি, বসেদের ঘোষেদের, এটা রয়েছে। তাই এটা লেখকের অসাবধানবশত ভুল, নাকি প্রথম প্রিন্ট থেকেই এটা ভুল হয়ে এসেছে, এটা বলাটা মুশকিল। এক্ষেত্রে পরীক্ষাতে তাহলে কি করবে? আমার মতে গল্পের শুরুতেই যেহেতু স্পষ্টভাবে বলা ঘোষেদের পুকুর পাড়ে আর কি খুন হয়েছে, তাই তোমরা ঘোষেদের পুকুর পাড় এই কথাটি লিখবে। দ্বিতীয় অসঙ্গতি, আচ্ছা, সে সায়েন্স নিয়ে পড়ে কেন ভূগোল পড়ালো? মনে রাখবে, ভূগোলটাও সায়েন্সের সাবজেক্ট। আগেকার দিনে গ্রাম বাংলাতে এরকম হতো, একজন একটা বিষয় নিয়ে পড়ে আর একটা বিষয় পড়াচ্ছে বা সেই বিষয়ে চাকরি পেয়েছে। ধরো তুমি ইংরেজিতে অনার্স করছো, কিন্তু একটি স্কুলে সিট ফাঁকা রয়েছে ভূগোলের, তখন সেই ব্যক্তিকে দেখছে উচ্চশিক্ষিত, তাকে ভূগোলের টিচার করে দেওয়া হতো। এটা কিন্তু হতো। আর একটা বিষয় যেখানে তোমাদের অসঙ্গতি রয়েছে, আচ্ছা, সত্যিই কি এদের ভূতে ধরেছিল? আসলে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে ভূত বা কুসংস্কার কে ছড়ানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য গল্পটা লেখেননি। তিনি বোঝাতে চেয়েছিলেন একটা মানুষকে সারাদিন যদি আমরা ব্রেন ওয়াশ করি, সারাদিন যদি আমি তোমায় বলি তোমায় ভূতে ধরেছে, একে ভূতে ধরেছে, তার মানসিকতাতেও পরিবর্তন আসবে, এই ইঙ্গিতটা তিনি দিতে চেয়েছিলেন। গল্পে কোথাও স্পষ্টভাবে বলা নেই সত্যিই ভূতে ধরেছে, আবার এটাও গল্পে কোথাও বলা নেই না ভূতে ধরেনি। তাই এই জায়গাতে আমরা একটুখানি ওই ধরি মাছ না ছুঁই পানির মতো করে আর কি পড়বো। আর গল্পের শেষে কি হলো তোমরা অনেকেই জানতে চাইছো, কিন্তু রবীন্দ্রনাথের সেই কথাটা মনে আছে? ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে যেটা আমরা ব্যবহার করি, অন্তরের অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই যে গল্পটা পড়বার পর আমাদের মনে সেই আর কি একটা কৌতূহল রয়ে যাচ্ছে, এরপর কি হলো? এটাই ছোট গল্পের বৈশিষ্ট্য। এরপর কি হলো আমরা কেউ জানি না। এখানেই গল্পটা শেষ। কেমন লাগলো আজকের ক্লাস আমাকে লিখে জানিও। বলেছিলাম জলের মতো সহজ করব, পেরেছি? আমি তোমাদের কাছে পরীক্ষা দিলাম যে তোমাদের কাছে গল্পটা জলের মতো করে দেব, সেই পরীক্ষায় পাশ করতে পারলাম কিনা আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল, সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ, এগুলোর ব্যাপারে জানিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।